তিস্তা বাঁচাতে উত্তরের ৫ জেলায় চলছে অবস্থান কর্মসূচি। লাখো মানুষের জমায়েত। পানির ন্যায্য হিস্যা আদায়ে আর কোনো ছাড় নয়। সবার একটাই দাবি যে তিস্তা বাঁচাও, তিস্তা নদী রক্ষার আন্দোলন। আমাদের সকলের একটাই দাবি, সেটা হচ্ছে এই তিস্তা মহাপরিকল্পনাকে বাস্তবায়ন করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে জেলা প্রশাসকদের নির্দেশ। স্বরাষ্ট্র উপদেষ্টার নিপীড়ন চালাতে ডিসিদের ব্যবহার করত আওয়ামী সরকার। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন ৩ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা। বাতিলের দাবিতে সড়ক অবরোধ বিক্ষুব্ধদের। এবং মুক্তিপণের জন্য বান্দরবানে অপহৃত ২৫ রাবার শ্রমিকের নির্মম নির্যাতন। ৭ লাখ টাকার বিনিময়ে ৭২ ঘণ্টা পর মুক্ত। দর্শক, আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। তিস্তার পানি ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর তিস্তার ১১টি পয়েন্টে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চলছে। সকালে লালমনিরহাটে তিস্তা পাড় থেকে কাউনিয়া পর্যন্ত পদযাত্রা করে আন্দোলনকারীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে তাঁবু টানানো, খড়ের গাদায় শুয়ে বসে আছেন অনেকে। মাথায় বুকে লাল রঙের কাপড়ে সাদা অক্ষরে লেখা জাগো বাহে তিস্তা বাঁচাই। তিস্তা বাঁচানো আন্দোলনের দ্বিতীয় দিনে রংপুরের দৃশ্য এটি। এছাড়াও ১১টি পয়েন্টে মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড চালায় অংশগ্রহণকারীরা। বিকেলে নাটিকা শেষে সন্ধ্যা ৭টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তৃতা করবেন। পানির ন্যায্য হিস্যা লাভের এই কর্মসূচি আশা জাগাচ্ছে রংপুরের তিস্তা পাড়ের মানুষের বুকে। তিস্তা খনন করে দুপাশে বাঁধ দিয়ে দিলে হয়তো আমাদের প্রচুর জমি জমা বেঁচে যাবে। আমরা পানি চাই, আমরা এই নদী খনন চাই। নদী খনন করলে আমাদের জমা জমি বাঁচবে, আমরা বাঁচবো, মানুষ বাঁচবে। লালমনিরহাটের তিস্তা পাড় থেকে কাউনিয়া পর্যন্ত হয়েছে পদযাত্রা। পদযাত্রা শেষে নদীতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন করেন আন্দোলনকারীরা। নীলফামারীর ডালিয়া পয়েন্টের খালগুলোকে ভারত অকার্যকর করেছে বলে অভিযোগ এলাকাবাসীর। বর্ষার সিজনে এমন অবস্থা হয়ে যায়, গরু বাছুর মানুষজন ধরে খুব ভয়াবহ অবস্থায় থাকা লাগে। ডালিয়া ব্যারেজ জিয়াউর রহমানের কমপ্লিট হওয়ার পরেই সাথে সাথে ভারত ওই ডালিয়া ব্যারেজের সম্মুখে গজলটোবায় একটা ব্যারেজ করলো। এছাড়াও নৌকায় করে দূর দূরান্ত থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে আসেন অনেকে। প্রায় ৩০,০০০ মানুষের জন্য শামিয়ানা টানিয়ে করা হয়েছে খাবার ব্যবস্থা। সেই সঙ্গে রয়েছে পুলিশ ক্যাম্প, মেডিকেল ক্যাম্প সহ নানা আয়োজন। আমার বাড়ি হকলডাঙ্গা তিস্তা নদীর পাশে। আমার বাড়ি 5 বার ভাঙছে। ওই গ্রাম বিলীন হয়ে গেছে তিস্তা নদীতে। আমি মোহাম্মদ সগির উদ্দিন, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ থেকে আমি 15 বছর যাবৎ এই সংগ্রাম করে আসতেছি। আমি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই, যে সরকারই হোক। এই আন্দোলনের মধ্য দিয়েই মিলবে পানির ন্যায্য হিস্যা, এই প্রত্যাশা তিস্তা পাড়ের মানুষের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। রংপুর থেকে তিস্তা নদী রক্ষা আন্দোলন নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, তিস্তা পাড়ে জনসমাগম কেমন দেখছেন এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুক্ত হয়েছেন কিনা? তোমার ফোনটাতে ঢোকা তো দেখি কি অবস্থা। দর্শক, আমাদের সহকর্মী হয়তো শুনতে পাচ্ছে না, আমরা পরবর্তীতে আবারও যুক্ত হবার চেষ্টা করব রফিকের সাথে। ফ্যাসিস্ট সরকার মাঠ পর্যায়ে নানা অপকর্মে জেলা প্রশাসকদের ব্যবহার করেছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, সংবিধান অনুযায়ী জনগণের সেবাই মুখ্য বিষয় হওয়া উচিত। মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনে নিজ অধিবেশন শেষে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যতদিন ডেভিল থাকবে ততদিন অভিযান চলবে। সীমান্তে বিজিবি সদস্য বাড়ানোর প্রয়োজন বলেও মত দেন তিনি।
কায়েস রাহাতের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। রাজধানীর ওসমানী মিলনায়তনে চলছে জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনের কর্মসূচি। মঙ্গলবার সকালে প্রথম অধিবেশনে যোগ দেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। এ সময় তিনি বলেন, 5ই আগস্টের পর লুট হওয়া 6,000 অস্ত্র ও 6 লাখ বুলেটের মধ্যে 2.5 লাখ বুলেট ও 1,400 অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এ বিষয়ে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে। দেশের তরুণ প্রজন্মকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার সুপারিশের কথাও বলেন তিনি। প্রায় 6,000টি অস্ত্র লুট হয়েছিল, তার মানে তার 3 ভাগের 4 ভাগ কিংবা তারও বেশি উদ্ধার হয়ে গেছে। এটা একটা বড় সাফল্য আমি বলবো। 6 লক্ষ গুলির মধ্যে মাত্র প্রায় 2.5 লক্ষ এখনো উদ্ধার হয়নি, তার মানে উল্লেখযোগ্য সংখ্যক উদ্ধার হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে যে চলমান যে অভিযান আছে সেগুলোর মাধ্যমে এগুলো উদ্ধার করা সম্ভবপর হবে। তৃতীয় অধিবেশনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় জানান, প্রাথমিক শিক্ষার্থীদের হাতে 85 ভাগ বই পৌঁছে গেছে। চলতি মাসেই 100 ভাগ বই পৌঁছানো সম্ভব হবে। বিচারাধীন থাকায় বাদ পড়া প্রাথমিক শিক্ষকদের প্রতি সহানুভূতি থাকলেও মন্তব্য করতে রাজি হননি তিনি। আমাদের যে প্রাইমারি স্কুলগুলো নির্মাণ হয়, উপজেলা পর্যায়ে ডিডিওশিপ হচ্ছেন ইউএনও সাহেব, ফলে ওনার কিন্তু একটা প্রশাসনিক ক্ষমতাই রয়েছে এই বিষয়গুলো দেখভাল করার। হিসাব যদি বলি, উপরে বই আমাদের পৌঁছে গেছে, ফলে এই মাসের মধ্যে একদম স্কুল লেভেলে সব বই পৌঁছে যাবে, প্রাইমারির বইগুলো। চতুর্থ অধিবেশনে সম্মেলনে ডিসিদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের তিনি জানান, যতদিন ডেভিলরা থাকবে ততদিন অভিযান চলবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি ডেভিল হান্ট, এটা তো আপনারা জানেন এবং আপনারা এই থেকে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, এই জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাই। এদিকে পঞ্চম অধিবেশন শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিদেশে গমন ইচ্ছুকদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে। এ ব্যাপারে প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রত্যাশীদের তথ্য ভান্ডার তৈরির নির্দেশনা দেন ডিসিদের। ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটার জন্য জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায়, এটাই হচ্ছে আমার প্রত্যাশা থাকে। এ সময় ফ্যাসিস্ট আমলে ডিসিদের অপকর্মে ব্যবহার করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। জনগণের সেবক হওয়ার জন্য ডিসিদের পরামর্শ দেন আইন উপদেষ্টা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। দর্শক, সংবাদের প্রথমে যেমনটি জানাচ্ছিলাম যে তিস্তার পানির ন্যায্য হিস্যা এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর থেকে শুরু করে আরো বিভিন্ন জেলায় কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চলছে। আমি রংপুরে চলে যেতে যাচ্ছি, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আবারও সেখানে যেতে চাচ্ছি। তিস্তা নদী রক্ষা আন্দোলন নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, এখন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? রফিক, তিস্তা পারে জনসমাগম কেমন দেখছেন এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুক্ত হয়েছেন কিনা, কি তথ্য রয়েছে? যদি আপনি জানেন যে আমরা এই মুহূর্তে রয়েছি তিস্তা নদীর উপরেই। আপনি জানেন যে এই তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে তিস্তার ন্যায্য হিস্যা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 48 ঘন্টার যে টানা কর্মসূচি চলছে, সেই কর্মসূচির আজ দ্বিতীয় দিন। এই যে কর্মসূচি, এই কর্মসূচিতে সকালেই কিন্তু একটি ক্ষোভের পদযাত্রা হয়েছে তিস্তার পানির দাবিতে এবং এরপরেই দুপুরে হয়েছে নদীতে নেমে প্লাকার্ড প্রদর্শন। অর্থাৎ এই প্লাকার্ড প্রদর্শন এই জন্য করা হয়েছে যে তিস্তা এই শুষ্ক মৌসুমে 5,000 কিউসেক পানি থাকার কথা ছিল, কিন্তু সেখানে আছে মাত্র 400 কিউসেক পানি। অর্থাৎ পুরো তিস্তা জুড়ে এক পাশ থেকে আর এক পাশ পর্যন্ত পায়ে হেঁটে যাওয়া যায়। এই বিষয়টি দেখার জন্যই এখানে যারা আন্দোলনকারী রয়েছেন, বিশেষ করে নদী রক্ষা আন্দোলনের যে প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু, তার নেতৃত্বে কিন্তু তিস্তায় প্লাকার্ড প্রদর্শনী করা হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রেখে যে যেহেতু এই কর্মসূচি চলছে, এই কর্মসূচিতে দিনভর চলছে, এখন কিন্তু এই মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। অর্থাৎ তিস্তা পাড়ের বাসিন্দারা যে দীর্ঘদিনের বঞ্চনা এবং ক্ষোভ এবং তিস্তার ভাঙনের কারণে তাদের যে অস্তিত্ব বিলীন হয়েছে, সেটি নাটিকা এবং অন্যান্য প্রদর্শনের মাধ্যমে কিন্তু সেটি দেখানো হয়েছে। আমাদেরকে আয়োজক কমিটি জানিয়েছে যে এই যে 48 ঘন্টার কর্মসূচি, সেই কর্মসূচির আজ 5টার পরে যে কোনো সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ভার্চুয়ালি যোগ দিবেন। এরপরই রাতে অন্যান্য কর্মসূচির পরে মধ্যরাতে এই কর্মসূচি শেষ হবে, এমনটি আমাদেরকে জানানো
জানানো হয়েছে। তো আমরা এই যে দীর্ঘ 48 ঘন্টার কর্মসূচি, এই কর্মসূচিতে যারা অংশ নিয়েছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মীরা, তারা কি বলছেন, তাদের কি দাবি, এই কর্মসূচি শেষ হবার পরও যদি তাদের দাবি দেওয়া পূরণ না হয় তখন তারা কি করবেন, এই নিয়ে আমরা জানতে চাই, যুক্ত করতে চাই একজন কর্মীকে। তো আপনারা কি চান, পরবর্তীতে আপনাদের কি কর্মসূচি হতে পারে? আমরা রংপুর, বৃহত্তর রংপুরের 5 জেলা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রামের 5 জেলার লাখো লাখো অধিবাসী আমরা তিস্তার দুই পারে 132 কিলোমিটার রাস্তা, মানে দুই পারে 132 কিলোমিটার এলাকা জুড়ে আমরা অবস্থান ধর্মঘট গ্রহণ কর্মসূচি আমাদের চলতেছে। আজকের বিগত 2 দিনের কর্মসূচিতে যদি এই তিস্তা পানি সমস্যার সমাধান বা তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন না হয়, তাহলে নিশ্চয়ই লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী সহ 5 জেলার অধিবাসী আবারও ভবিষ্যতে এর চেয়ে ব্যাপক আকারে এবং বৃহৎ পরিসরে আপনার আন্দোলনের কর্মসূচি গ্রহণ করবে, এবং সেটা আমরা পরবর্তী কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। যদি আপনি শুনছিলেন এখানকার নদী রক্ষা আন্দোলন কমিটির কর্মীরা বলছিলেন, তারা যদি এই আজকের এই আন্দোলনের পরেও যদি প্রতিবেশী দেশ ভারত বা সরকার এই পানি চুক্তি বা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো অগ্রগতি না হয়, তাহলে তারা কিন্তু ভবিষ্যতে আরো বড় ধরনের আন্দোলন করবেন, এমনটি তারা বলছিলেন। একটি তথ্য দিয়ে আমরা শেষ করতে চাই, এই প্রতি বছর নদী ভাঙ্গন এবং এই বন্যা খরায় প্রায় 1000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়, এমনটি কিন্তু নদীর সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা জানিয়েছে। অর্থাৎ প্রতি বছর তাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে এটি আর কখনো ফিরে আসবে না। এ কারণে অতি দ্রুত এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী রফিকুল ইসলাম যুক্ত ছিলেন রংপুর থেকে। সমসাময়িক বিষয়ে দর্শক ব্রিফ করছেন দুদক মহাপরিচালক, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এই A2I প্রকল্পে বিভিন্ন ধরনের দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আজকে একটি অভিযান পরিচালিত হয়েছে। আমাদের অনুসন্ধান এনফোর্সমেন্ট টিম সেখানে কাজ করছেন। তারা ফিরে এসে এই সংক্রান্ত প্রতিবেদন দাখিল করলে সেই প্রতিবেদনের আলোকে গৃহীত সিদ্ধান্ত আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে। অনেক ধন্যবাদ। সমসাময়িক বিষয়ে ব্রিফ করছিলেন দুদক মহাপরিচালক, আমরা সরাসরি সেখানেই ছিলাম। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন 3 কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীদের একাংশ। মঙ্গলবার দুপুর 1:30টার দিকে নগরের লালখান বাজার এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এর মধ্যে নতুন কমিটির সদর থেকে পদত্যাগ করা প্রায় 20 থেকে 30 জন রয়েছেন। এর মধ্যে সকালে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। সেখানে তারা বলেন, এই কমিটিতে আওয়ামী সরকারের দোসরদের পুনর্বাসন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই কমিটি বাতিল করার দাবি জানান তারা। প্রত্যেকজনকে আমরা অভিযোগ করার পরও তারা আমাদের বেইমানি করা হয়েছে বলে আমরা মনে করি। যদি কোনো কারণে এই কমিটি বাতিল না করে তাদেরকে সুযোগ করে দেওয়া হয়, আমরা হাসনাত আব্দুল্লাহকে বীর চট্টলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করি। একজন মানুষ একাধিক কমিটিতে এসেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ছাত্রলীগের অনেকজনকে এই কমিটিতে পুনর্বাসন করা হয়েছে। চট্টগ্রাম কাস্টমের অকশন শেডে সাবেক সংসদ সদস্যদের আনা 24টি বিলাসবহুল গাড়ি সহ 44টি গাড়ির নিলামের বিপরীতে 35টি গাড়ির জন্য 130টি দরপত্র জমা পড়েছে। সোমবার বিকেলে কাস্টমস নিলাম শাখায় দরপত্রের বক্স খোলা হয়। এর মধ্যে সর্বোচ্চ 3 কোটি 10 লাখ টাকা দর উঠেছে শুল্কমুক্ত সুবিধায় আনা একটি ল্যান্ড ক্রুজার। চট্টগ্রাম থেকে AKM নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। চট্টগ্রাম কাস্টমস হাউজের নিলাম শাখায় টিনের বক্সের তালা খুলে বের করা হয় গাড়ি নিলামের জন্য জমা পড়া দরপত্রগুলো। এরপর 2 বার করে হাঁকা হয় জমা পড়া নিলামের পে অর্ডার ও বিড মূল্য। কাস্টমস জানায়, দীর্ঘদিন চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা 24টি গাড়ি সহ মোট 44টি গাড়ি নিলামে তোলা হয়। এর মধ্যে 35টি গাড়ির জন্য দরপত্র জমা পড়ে 130টি। যে 9টি গাড়ির জন্য কোনো দরপত্র জমা পড়েনি তার সবই শুল্কমুক্ত আনা এমপিদের গাড়ি।
তবে নিলামে সবচেয়ে বেশি দর উঠেছে খুলনা 10 আসনের সাবেক এমপি SM কামাল হোসেনের ল্যান্ড ক্রুজার। নিলামে স্থায়ী আদেশ অনুযায়ী নিলাম দরে 60% হলেই বিডারদের গাড়ি খালাসের অনুমোদন দেয়া হবে। তবে সব প্রক্রিয়া শেষ হতে আরও কিছুদিন লাগবে বলে জানান কাস্টমস কর্মকর্তা। বিগত সংসদের এমপি সদস্যদের যে 24টা গাড়ি ছিল তাদের আমাদের রিজার্ভ প্রাইস ছিল হচ্ছে 9,67 লাখ টাকার মতো, যেটা 60% অ্যারাউন্ড 5.5 কোটি টাকার মতো আসে। তো যদি 5.5 কোটি টাকার বেশি না হয় তাহলে আমরা আসলে এগুলো অনুমোদন করতে পারবো না, তখন এগুলো আমাদের সেকেন্ড নিলামে যাইতে হবে। সেকেন্ড নিলামের ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে প্রথম বিড থেকে যদি বেশি পড়ে তখন আমরা এটা অনুমোদন করতে পারবো। এবারের নিলামে বেশ কিছু নতুন ফ্রেশ গাড়ি ওঠায় বিডারদের আগ্রহ ছিল বেশি। তবে কিছু কিছু গাড়ির দাম কাস্টমস বেশি রাখায় চ্যালেঞ্জ মনে করছেন তারা। বর্তমান যে পদ্ধতিটা কাস্টম কর্তৃপক্ষ অনুসরণ করতেছে আমরা ধন্যবাদ জানাই। এভাবেই সমস্ত পণ্যগুলি যেন আগামীতে এই নিলাম কার্যক্রমগুলি স্বচ্ছভাবে প্রতিষ্ঠিত করতে পারে। এমপিভুক্ত গাড়ির ক্ষেত্রে এগুলো তো সবগুলো ব্র্যান্ড নিউ গাড়ি, তো এটা রিজার্ভ ভ্যালু যেটা দিচ্ছে ওইটা দিয়ে মনে মার্কেট করা যাবে না। আমরা বাজারে এই পর্যন্ত কোনো হোপ পাই নাই। গেল 27 জানুয়ারি থেকে অনলাইনে এসব গাড়ির দরপত্র দাখিল শুরু হয়। এর মধ্যে 2 ফেব্রুয়ারি থেকে দুদিন গাড়িগুলো দেখার সুযোগ পান আগ্রহীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ করেছে দলটি। মঙ্গলবার কিশোরগঞ্জের শহীদি মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, পরে সমাবেশে মিলিত হয়। খাগড়াছড়িতে চেঙ্গি স্কোয়াড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাপলা চত্বর মুক্ত মঞ্চে সমাবেশ করে জেলা জামায়াত। ঝিনাইদহেও একই দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার কাউতুলি মোড় থেকে জেলা জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল করে। এছাড়া গাজীপুর, পাবনা সহ দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি করে জামায়াত। এ সময় তারা জামায়াত নেতা আজহারুল ইসলামের দ্রুত মুক্তির দাবি জানান। যশোরের টাউন হল ময়দানে চলছে বিএনপির মহাসমাবেশ। যোগ দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, কেমন দেখছেন নেতা কর্মীদের ঢল এবং সবশেষ পরিস্থিতি যদি আমাদেরকে জানাতেন। সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা কমিটির সম্মানিত আহ্বায়ক, যশোরের বিশিষ্ট শিক্ষাবিদ, ধন্যবাদ জ্যোতি আপনাকে। আপনি বলছিলেন যেমনটা আসলে যশোরের বিএনপির সমাবেশ শুরু হয়েছে বিকাল 3টা থেকে কিন্তু সমাবেশ শুরু হয়েছে। নেতা কর্মীদের ভিড়ে কিন্তু এই যশোরের ঐতিহাসিক টাউন হল মাঠটি কিন্তু আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আজকের প্রধান অতিথি অনুষ্ঠান যিনি রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিছু আগে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এখনো জেলার অন্যান্য নেতা কর্মীরা কিন্তু মঞ্চে বক্তব্য দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি বক্তব্য দিবেন বলে আমরা ধারণা করছি। আজকে মূলত বিএনপি মোটা দাগে যে চারটা দাবির জন্য মূলত বিএনপি আজকে সমাবেশ করছে, মোটা দাগে 4টি দাবি হলো যে নিত্য পণ্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘোষণা এবং রাষ্ট্রের ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলার জন্য করণীয় নির্ধারণ জন্য কিন্তু মূলত এই মোটা দাগে এই 4টি দাবি নিয়ে কিন্তু আজকে এই সমাবেশ করা হচ্ছে। যশোর থেকে এই সমাবেশ শুরু হয়ে রমজানের আগ পর্যন্ত কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু এই সমাবেশ চলবে বলে আমরা জানতে পেরেছি। তো 3টা থেকে সমাবেশ শুরু হয়েছে। আজকের এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আজকে বিএনপির বিগত 16 বছরের ইতিহাসে যশোরের ঐতিহাসিক টাউন হল এটাই সালাউদ্দিন সাগর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যশোর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সালাউদ্দিন সাগর। কিশোরগঞ্জ ও বান্দরবানে সড়কে ছড়ল 4 স্কুল শিক্ষার্থীর প্রাণ। কিশোরগঞ্জে সকাল 10টার দিকে বানিয়াগ্রাম বাস স্ট্যান্ড এলাকায় 2 আরোহী সহ মোটরসাইকেলকে চাপা দেয় একটি বাস। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের, অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেয়ার পথে মৃত্যু হয়। নিহত দুজনই আলী আকবর মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। পরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। আর বেলা 12টার দিকে জেলার হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় নুহা আক্তার নামে 2য় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এছাড়া বান্দরবানের রুমায় মথি ত্রিপুরা নামের 4র্থ শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরে স্থানীয়রা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়।
এছাড়া মঙ্গলবার দুপুরে ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত 6 নির্মাণ শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রামে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, কখন থেকে আসলে বিক্ষোভ শুরু হয়েছে এবং কি বলছে আসলে বিক্ষুব্ধরা? জি, যেমনটি দেখছিলেন আমার পেছনে এতক্ষণ বৈষম্য বিরোধী ছাত্ররা আওয়ামী লীগ সরকারকে পতনের দাবিতে বিক্ষোভ করছিলেন। তারা এখন একটু মাঠের দিকে গেছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। তারা এখন সবাই এই বিপ্লবী উদ্যানে অবস্থান করছে। তারা সকলে একত্রিত হয়েছে উত্তর, দক্ষিণ এবং মহানগর কমিটি বৈষম্য বিরোধীদের। তারা এখানে এই যে আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকারকে একেবারেই নিষিদ্ধ ঘোষণার দাবিতে এই আন্দোলন করছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এই আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা সকলেই মিলে আজকে আন্দোলন করছে। এই বৈষম্য বিরোধী সকলেই আসছেন, এই অবস্থান করছেন। তারা এই আওয়ামী লীগ সরকারকে একেবারে নিষিদ্ধ ঘোষণার দাবিতে আজকে এই বিক্ষোভ সমাবেশ করছে বলে আমরা জানতে পেরেছি। এখানে হাজার হাজার আমরা বৈষম্য বিরোধী ছাত্রদেরকে আজকে অবস্থান করতে দেখছি। এখনো পর্যন্ত তারা তাদের সেই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তারা শুরু করেছে 4টা থেকে, তারা একটু পরেই মিছিল বের করবে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা সকলেই মিলে এই আন্দোলন অব্যাহত রাখবে, চালিয়ে যাবে এমনকি জানিয়েছেন আমাদেরকে। তারা সকলেই চাচ্ছে এই ফ্যাসিস্ট সরকার যেন আর আসতে না পারে, একেবারেই নিষিদ্ধ ঘোষণা করা হোক। সেই কারণেই তারা এই দাবি করে এই বিক্ষোভ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এই মুহূর্তে সরাসরি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তাদের সাথে আমরা একটু জানার চেষ্টা করব তারা আর কি কি কর্মসূচি রাখছেন, আপনাদের সামনে কি কি কর্মসূচি থাকছে। জি, আসলে আমরা এই মুহূর্তে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচি পালন করতেছি। আমরা যারা আহ্বায়কগণ আছে। পায়েল, আপনি থাকেন, সংবাদ সংগ্রহ করতে থাকেন। আজিজা হক পায়েল যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে। সিলেটে ফার্মাকোলজি বিজ্ঞানী ডক্টর সালেহ হোসেন রচিত এক জীবনের গান গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে সিলেট প্রেস ক্লাবের আমিনুর রশিদ চৌধুরী মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ডক্টর সাজিদুল করিম। বিশেষ অতিথি ছিলেন শাবিপ্রবির ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডক্টর আতিউল্লাহ। সভাপতিত্ব করেন কবি ও কথা সাহিত্যিক সালে আহমদ। বইটি প্রকাশনা করেছে প্রকাশনী সংস্থা সংযোগ। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।